সালটা 1870-72, 1872 হবে, যখন উনি স্কটল্যান্ডের রয়্যাল ইনফার্মারি হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে রয়েছেন। আজকে একজন ডক্টর সম্বন্ধে কথা বলব, তারই এই কথা বলছি। রয়্যাল ইনফার্মারি হসপিটালে ডিউটি রয়েছে মেডিকেল অফিসার হিসাবে। এমন একটা দিন হলো যেদিনকে উনি প্রচুর ডেথ সার্টিফিকেট লিখছেন, মানে অনেক রুগী মারা যাচ্ছেন। এরকম প্রায় সারাদিনে ওনার 15টা ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে। নিজে ভীষণ একজন বুদ্ধিদীপ্ত ডাক্তার ছিলেন। সাংঘাতিক রকম তার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজিতে দখল ছিল। এবং এই যে পেশেন্টগুলো মারা যাচ্ছে, মানে প্রায় 15টা রুগী মারা গেল একই দিনে, এবং উনি ডেথ সার্টিফিকেটগুলো ইস্যু করেছেন। এই চিন্তায় ওনাকে একদম খুব হতাশা হয়ে যাচ্ছিলেন। এবং প্রত্যেকটা ডেথের কজ ওনার কাছে বড় আনস্যাটিসফ্যাক্টরি লাগছিল। উনি ওনার জ্ঞান দিয়ে ভাবছিলেন, ব্যাপারটা ঠিক মিল ছিল না। এই দিনে কি হলো, আরেকটু যখন প্রায় সন্ধে নাগাদ উনি হঠাৎ শুনলেন যে আরও একজন মারা গেছে। এই লাস্ট যে ডেথ নিউজটা এলো, এটি একটি বাচ্চাটার নাম ছিল জর্গি। অনাথ শিশু। এই ইনফার্মারি, মানে রয়্যাল ইনফার্মারি হসপিটাল যেটা স্কটল্যান্ডে রয়েছে, এই হসপিটালে এই বাচ্চাটি থাকতো। কি হয়েছিল ঘটনাটা, যে এই বাচ্চাটিকেই এই ডাক্তারবাবু কয়েকদিন আগে একজন এমার্জেন্সি রুগী আসার জন্য বাচ্চাটি যে বেডে থাকতো সেইটিকে তিনি চেঞ্জ করে দিয়েছিলেন। ওই বেডটিকে এমার্জেন্সি রুগীকে দিয়েছিলেন, আর বাচ্চাটিকে দিয়েছিলেন একটা বেডে যেটা জানালার পাশে ছিল। এবং কয়েকদিন ধরে বাচ্চাটা ওই জানালার পাশে ঠান্ডা হাওয়া লেগে জ্বর হয়, এবং জ্বরটা প্রায় উনি এবং আরও ওনার 3 সহকর্মী ডাক্তার একসাথে মিলে ভাবনা চিন্তা করে চিকিৎসা করেন, কিন্তু কিছুতেই বাচ্চাটিকে ভালো করতে পারেন না। এবং পরে ওটা প্লুরিসি হয় এবং বাচ্চাটি মারা যায়। এই জর্গির মৃত্যুটা হাসপাতালে খুব শোকের ছায়া নিয়ে আসে। সমস্ত ডক্টর সিস্টারদের মধ্যে এটা ব্যাপারটা একটা কাজের স্তব্ধতা এনে দেয়। এই ডাক্তারবাবু নিজেও সাংঘাতিক হতাশ হয়ে পড়েন, এবং পরের দিন উনি কোনো রকমেই তার ডাক্তারিতে মন দিতে পারেন না। সন্ধেবেলায় কি হলো, উনি ওই হসপিটালের আরেকজন সহকর্মী ডাক্তার নাম অ্যালফ্রেড হক্স, এনার সাথে একসাথে ডিনার সারছিলেন। এবং তখন চরম হতাশায়, খুব দুঃখে, গ্লানিতে ডাক্তারবাবু একদম ভেঙে পড়েছিলেন। ওনার বন্ধু অ্যালফ্রেড হক্সকে উনি ওনার সিদ্ধান্তের কথা জানালেন। চরম একটা সিদ্ধান্ত, রুগীকে ভালো করতে না পারার দুঃখে চরম সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটি হলো উনি ডাক্তারি পেশা ছেড়ে দেবেন। আগামীকাল থেকে উনি হসপিটালে রিজাইন লেটার দেবেন, এবং উনি ওনার জন্মভিটে আমেরিকায় চলে যাবেন। সেখানে গিয়ে উনি চাষাবাদ করে বাকি জীবনটা চালাবেন। এই চাষাবাদটা ওনার বাবাও করতেন। যাই হোক, খুব গরিব বাড়ির একজন ডক্টর ছিলেন উনি। এইটা পুরো ঘটনাটাই বলছি, 1800 তখন 72, 74, 76 এই রকম সময়ের কথা। আজকে কিন্তু 2023
26। এবং ওই অ্যালফ্রেড হক্স বন্ধুটি, ওই ডাক্তার বন্ধুটি ওনাকে তখন একটু আশ্বস্ত করে বলেন যে তুমি হোমিওপ্যাথি নিয়ে একটু লেখাপড়া করো, এবং একটি বই দেন এই হতাশ হয়ে যাওয়া, নিজের পেশায় হতাশ হয়ে যাওয়া ডাক্তারবাবুকে। বইটির নাম হলো ফার্মাকোডাইনামিক্স। দেখাই বইটা। এইটা হলো বইটা, রিচার্ড হিউজের লেখা ফার্মাকোডাইনামিক্স। এই বইটা ডাক্তারবাবু হাতে তুলে দেন এবং বলেন যে এটা হলো বেস্ট বুক ফর ইন্ট্রোডাকশন ইন হোমিওপ্যাথি। এটাই ছিল ওনার এই বই সম্বন্ধে খুব ছোট্ট একটা উক্তি। এই বইটা তুলে দেন ডাক্তারবাবুকে এবং বলেন যে এই বইটা তুমি লেখাপড়া করো। নতুন জিনিস, নতুন বিষয় হাতে পাওয়ার পর ডাক্তারবাবু একদম পাগলের মতো বইটা পড়তে শুরু করে দেয়। দিনে তো হসপিটালে খুব চাপ, তার ফলে উনি প্রত্যেক রাত জেগে রেগুলার চর্চা শুরু করেন এবং কয়েক সপ্তাহের মধ্যে উনি হোমিওপ্যাথির মূল ভিত্তি কী, বেসিক ব্যাপারটা, প্রিন্সিপালটা সম্বন্ধে পুরো আয়ত্ত করে ফেলেন। এবং মজার বিষয়, কয়েকদিনের মধ্যে ওই জর্গি নামক যে বাচ্চাটি হসপিটালে মারা যাওয়ার পর এই হতাশায় ডুবে যাচ্ছিলেন, সেই ডাক্তারবাবু একটি চমৎকার ওষুধের সন্ধান পান। ওষুধটার নাম অ্যাকোনাইট। উনি জানতে পারেন যে এই ওষুধটা যদি খুব ইনিশিয়াল স্টেজে ওই বাচ্চাটিকে দেওয়া যেত, ওই জানলা থেকে ঠান্ডা হাওয়া লেগে জ্বর আসা এবং তারপর ওটা প্লুরিসি হয়ে যাওয়া এবং তারপরে পরে বাচ্চাটির মৃত্যু, এই পুরো ঘটনাটি এই অ্যাকোনাইটটা দিলে বাচ্চাটিকে সেভ করা যেত। এই চমৎকার নলেজ ডাক্তারবাবুকে পুরো একদম উলটপালট করে দেয় তার ভাবনা চিন্তার জগৎ। তিনি অবাক হয়ে যান যে বাপরে বাপ, এই সাংঘাতিক ব্যাপার। উনি বলছেন যে আমাদের ওয়ার্ডে যখন কোনো জ্বর বা রোগাক্রান্ত শিশু ভর্তি হয়, প্রথমে তাকে কিছুদিন একটা নির্দিষ্ট ওয়ার্ডে রাখা হয় এবং সেখানে তার অসুস্থতা চলতে থাকে। তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে whether it is by rheumatic, gastric, মিজিলস ইত্যাদি ইত্যাদি কজ ডিটেকশন করে তাকে নির্দিষ্ট ওয়ার্ডে পাঠানো হয়। দেন বাচ্চাটার প্রপার ট্রিটমেন্ট স্টার্ট হয়। লং প্রসেস। কিন্তু উনি এই ওষুধটা যখন জানলেন, দেন আরে বাপরে বাপ, হোমিওপ্যাথি কি সিম্পল, কত সোজা, কোনো রকম ভোগান্তি থাকবে না। আমি এই ওষুধ যদি সহজেই দিয়ে দিতাম, একদম ইনিশিয়াল স্টেজে বাচ্চাটা সেভ হয়ে যেত আজকে। উনি কী করলেন, অ্যাকোনাইটের মাদার টিনচার জোগাড় করলেন এবং কয়েক ফোঁটা মাদার টিনচার এক বোতল খাবার জলে মিশিয়ে ওনার ওয়ার্ডের নার্সকে উনি দিয়ে দিলেন। বললেন যে যত বাচ্চা আমার ওয়ার্ডে রয়েছে এই মুহূর্তে অ্যাডমিট, তাদের একটা দিকের সব বাচ্চাকে এগুলো খাইয়ে দাও, নির্দিষ্ট একটা ইন্টারভেলে নির্দিষ্ট ডোজ রেগুলেট করে। আর আরেক দিকের বাচ্চাগুলোকে উনি ওনাদের অর্থোডক্স যে ট্রিটমেন্ট ছিল সেই ট্রিটমেন্টের উপরই রাখলেন। আফটার ওয়ান নাইট, পরের দিন যখন উনি ভিজিট এসছেন, উনি অবাক হয়ে গেছেন। যে বাচ্চাগুলোকে অ্যাকোনাইটের মাদার টিনচার দেওয়া হয়েছিল তারা সবাই জ্বরমুক্ত। একজনই কেবলমাত্র ভালো হয়নি এবং তারপরে মিজিলস হয়েছিল। উনি এই সিদ্ধান্ত এলেন যে অ্যাকোনাইট তার মানে মিজিলস সারাতে পারে না। এবং এই বাচ্চাগুলিকে আর কয়েকদিন উনি অবজার্ভ করে দেখলেন যে বাচ্চাগুলি আপনি কিন্তু আফটার ফিভার, যে উইকনেস ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো থাকে, কোনো মেডিসিন লাগছে না, এমনি এমনি বাচ্চাগুলো ধীরে 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 সুন্দর ভালো হয়ে যাচ্ছে। আর অন্যদিকে
যে অ্যালোপ্যাথি মানে যে অর্থোডক্স ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল যে গ্রুপ অফ চিলড্রেনটাকে, তাদের কিন্তু লং প্রসিডিওরে তখনও তাদের জ্বর চলছে। উনি অভিভূত হয়ে গেলেন এই এক্সপেরিমেন্ট দেখে এবং প্রচুর হোমিওপ্যাথি নিয়ে লেখাপড়া স্টার্ট করে দিলেন। এই মুহূর্তে মজার ব্যাপার যেটা হলো, যে নার্স তখন ওই হসপিটালে ছিলেন, তিনিও লক্ষ্য করলেন যে নতুন কোনো ওষুধ ওনাকে ডাক্তারবাবু দিয়ে গেছেন এই জলের বোতলটাতে, যার দ্বারা কিন্তু প্রচুর বাচ্চা খুব তাড়াতাড়ি ম্যাজিকের মতো ভালো হয়ে গেছে। উনি এই ওষুধের নাম জানেন না, তার ফলে উনি নাম দিলেন ডক্টর বার্নেটস ফিভার বোটল। এইভাবে ওনার কাছে ওষুধটা রেখে দিলেন। কয়েকদিন পরে কি হলো, ডাক্তারবাবু কয়েকদিন ছুটিতে গেছেন, 2-3 দিন উনি ছিলেন না। তো যত বাচ্চা সেই সময় ভর্তি হয়েছিল না, ওই নার্স তাদেরকে অ্যাডমিট করেন এই ওয়ার্ডে, বিকজ ওই ডাক্তারবাবু ছুটিতে ছিলেন। এবং ওনার এত বিশ্বাস হয়েছিল নার্সের এই ডক্টরের ওপর এবং তার এই এক্সপেরিমেন্টের ওপর, উনি অর্থোডক্স ট্রিটমেন্টটাকে ওই নার্স ওই ওয়ার্ডে করতে দিতে চাইছিলেন না, কারণ করলে অনেক বাচ্চা ভুগবে। উনি চাইছিলেন যে ওই ডাক্তারবাবু জয়েন করুন, দেন উনি আবার ওনার নতুন এই ধরনের ওষুধ দিয়ে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক। এটা কিন্তু এই ডক্টর বার্নেটকে ভীষণভাবে উৎসাহিত করে এই ব্যাপারটা। উনি প্রচুর লেখাপড়া করেন হোমিওপ্যাথি নিয়ে, ভীষণ লেখাপড়া করতে শুরু করে দিলেন এবং এটা এক্সপেরিমেন্টালি উনি কাজও করতে থাকলেন। আরেকটা বিষয় যেটা এই ডক্টর বার্নেটকে হোমিওপ্যাথিতে কনভার্ট করে, আরেকটা ম্যাটার হলো যেটা উনি খুব ছোটোবেলা থেকে, অনেক ছোট বয়সে ওনার একবার লেফট সাইডের প্লুরিসি হয়েছিল। অবশ্যই তখন ডক্টর নন, গ্রাম্য চিকিৎসায় ভালো হয়েছিলেন। কিন্তু কি হলো, ভালো হওয়ার পরেও ওনার এই লেফট সাইডে একটা সামথিং আনইজি সেন্সেশন রয়ে গেল চেস্টে, যেটা কিন্তু পরে অ্যালোপ্যাথি করেছিলেন নামি নামি ডাক্তারের কাছে। উনি বলছেন হাইড্রোথেরাপি, মানে যেটা আমরা বলে পারি থাকি অনেক সময় ওই জল পোড়া ইত্যাদি, এই ধরনের প্রচুর রকম চিকিৎসা উনি করেছিলেন, কিছুতেই ভালো হতে পারেননি। কিন্তু এই এখন যখন হোমিওপ্যাথি নিয়ে খুব প্রচুর লেখাপড়া করছেন, এই সময় ওনার একটা মেডিসিন জ্ঞাত হলো, নাম হলো ব্রায়োনিয়া অ্যালবা। অসাধারণ তার মোড অফ অ্যাকশন রিগার্ডিং মিউকাস মেমব্রেন, সেরাস মেমব্রেন। এই সেরাস মেমব্রেনের ওপর এই ওষুধের কাজ দেখে, মানে কাজ পড়ে উনি অভিভূত হয়ে গেছিলেন এবং উনি এটা খেলেন। উইদিন 1 নাইট, যেটা দীর্ঘ 20-25 বছর 30 বছর যে প্রবলেমটা ছিল, উইদিন 1 নাইট ওনার এই অসুবিধাটা চলে যায়। উনি অবাক হয়ে গেলেন। উনি বলছেন যে সমাজে যে চিকিৎসকদের সবাই কোয়াক বলে, এই কোয়াক চিকিৎসকদের যে ওষুধ ব্রায়োনিয়া আমাকে অবাক করে দেয়। উনি সম্পূর্ণভাবে হোমিওপ্যাথি প্র্যাকটিস স্টার্ট করে দেন এবং এই ঘটনার পরে 1876 এই রকম সময় উনি এমডি করেন। এবং এমডি পেপারটা প্রথমে, থিসিস পেপারটা প্রথমে মানে গ্রহণযোগ্য হয়নি, কারণ তখন উনি এত হোমিওপ্যাথি নিয়ে পড়ছেন যে হোমিওপ্যাথির বেসিক যে প্রিন্সিপাল, সে তার ওপরই এই থিসিসটা লেখা হয়ে গেছিলো। তার ফলে তখন ওটা গ্রহণযোগ্য হয়নি। পরে উনি আবার নতুন করে লেখালেখি করেন থিসিস পেপার। এই হলো ডক্টর জেমস কম্পটন বার্নেটের জীবনী ইতিহাস, খুব ছোট একটা অংশ, যখন তিনি অ্যালোপ্যাথিতে 1800 শতকের, প্রায় 18 শতকের শেষের দিকের একজন নামজাদা ডক্টর এমডি করেছিলেন, হোমিওপ্যাথিতে কনভার্ট হয়ে যান। এরকম অনেক সেলিব্রিটি আছেন যারা এইভাবে তাদের নির্দিষ্ট আদর্শ থেকে
চমৎকারিত্ব দেখে অন্য বিষয়ে নিজেকে সম্পূর্ণ সঁপে দেয়। আজকে এইটুকুই। জেমস কম্পটন বার্নেট একজন নামকরা হোমিওপ্যাথ। এটা লেম্যানদের জন্য বললাম, যারা আমার ভিডিওটা মানে যে সকল হোমিওপ্যাথ নয় যারা দেখবে তাদের জন্য বললাম। আর হোমিওপ্যাথদের জন্য তো এটা একটা অনেক উৎসাহের একটা ঘটনা। একজন অ্যালোপ্যাথ কীভাবে হোমিওপ্যাথিতে কনভার্ট হয় আর তারপর উনি কি করেছেন আমরা অনেকেই জানি যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করি।